আচ্ছা, আমরা আজকে ল্যারাভেলের চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি, ব্যাচ নাম্বার 6 এ, তাই না? তাহলে ট্রেনিং এ ল্যারাভেলের ব্যাচ নাম্বার 6 এর চতুর্থ ক্লাস আলোচনা শুরু হবে। গতদিন বেশ কিছুক্ষণ শুধু কথাই বলে গেছি, হ্যাঁ, হয়তোবা তেমনটা বোঝা যায় নাই, তাই না? নোমান, আচ্ছা, ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছে, আমি এখনই দিয়ে দিয়েছি আপনাদের কথা মতো। তো ওটা শুনবেন আর কি, একটু একটু করে, এবং পরবর্তীতে মেলানোর চেষ্টা করবেন। আজকে আমরা সিনটেক্স আলোচনা ধরব। হ্যাঁ, গতদিন কয়েকটা কথা উচ্চারণ করা হয়েছে, অ্যাটলিস্ট আমরা হয়তো বলেছি যে 4টা টপিক নিয়ে একটু ফোকাস করবো, এবং আজকেই ওই 4টা টপিকের আলোচনায় আসবে ছোট ছোট করে। অবজেক্ট ওরিয়েন্টেড এর মূল যে বিষয়টা, অবজেক্ট, যার অবজেক্ট নাম কি, মানে যার অবজেক্ট আমি বানাবো সেটা কি, ক্লাস। দেন বেসিক্যালি আসবে হচ্ছে ইনক্যাপসুলেশন, এবং সে তার হাত ধরে আমরা শিখবো কি, ইনহেরিটেন্স। ওকে, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, কি কি শিখতে চাচ্ছিলাম? অবজেক্ট, ক্লাস, ইনক্যাপসুলেশন আর ইনহেরিটেন্স। তো আমি একটা ছোট্ট করে প্রজেক্টের মতো নিয়ে নিই, প্রত্যেকেই আমার সাথে সাথে আগান। আমি htdocs এর মধ্যে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। লারাভেল ব্যাচ 6 ওপি। যখন আমি ল্যারাভেল প্রজেক্ট ধরে আগাবো তখন স্পেসিফিক প্রজেক্টের নাম দিব, ঠিক আছে? আর এখন কয়েকটা ক্লাস যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেডে যাবে, বেসিক কনসেপ্ট গুলো আমরা আরেকবার রিভাইজ করব, তো সেই ক্ষেত্রে কিছু আলোচনা আসবে আর কি। হ্যালো, আচ্ছা, একটা ফোল্ডার বানালাম, তাই না? এটাকে আমি প্রজেক্ট আকারে নিব কোথায়? নেটবিনসে। আমরা নেটবিনস ইউজ করা সবাই জানি। পিএসপি প্রজেক্ট আকারে নিচ্ছে, ব্রাউজ করে দিচ্ছে টিটি ল্যারাভেল ব্যাচ 6 ওপি, এই নামটাই আমি সেট করছি। আমি ফিনিশ বাটন প্রেস করছি। ঠিক আছে, এখন এখন যেটা করব সেটা হচ্ছে যে বেসিক্যালি দুইটা জিনিস নিয়ে ফার্স্টে কনসেন্ট্রেট করব আমরা।
আমরা কি একটা বিষয় জানি, একটা সফটওয়্যার কিভাবে প্রপারলি ডেভেলপ করতে হয় তার একটা সাইকেল আছে, তাই না? নাম শুনেছি, এরা সিএসসি তে পড়েছি, এরা পড়ি নাই তাদের শোনার কথা না। বাট যারা আমরা এই কোর্সটা করছি তাদের প্রত্যেকেরই এই বিষয়টা জানা দরকার। বিষয়টা হচ্ছে এসডিএলসি, বেসিক্যালি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আমরা বেসিক্যালি দেখবো ডাব্লিউডিএলসি, হ্যাঁ, বা পড়বো। আর নেক্সট বৃহস্পতিবারে একটা রিটেন অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসবো ওয়ার্ড ফাইলে। করে নিয়ে আসবো বলতে উইদিন থার্সডে 6 PM ওখানে আপলোড করে দেবেন। ওয়ার্ড ফাইলটা আপনারা সবাই সবারটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থেকে আমাদের গ্রুপে আপলোড করে দেবেন। কিভাবে আপনারা আপলোড করবেন সেটা আজকে আমি একটু দেখিয়ে দেব। আর যারা রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছেন তাদেরগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিব আর কি রিকোয়েস্টটা। তো বেসিক্যালি আমরা যখন কোনো প্রজেক্ট ডেভেলপমেন্টে যায় তখন মানে জাস্ট একটু রাফলি বলছি কিন্তু, হ্যাঁ, এটা একটা ফুল চ্যাপ্টার 20-30টা পেজ আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে বইটা আছে আন্ডারগ্রেডে পড়ানো হয় ওখানে 20-30টা পাতা আছে আর কি, এসডিএলসি ডেসক্রাইব করার জন্য বা ডাব্লিউডিএলসি ডেসক্রাইব করার জন্য। আর যারা ওই সাবজেক্টে পড়ে এটা কমন কোশ্চেন, মিড 1 বা 2-তে 10 মার্কের একটা কোশ্চেন হয়, এটা কমন আসবেই, এরকম একটা কিছু তো শিখতেই হয়। ওই বিষয়টা আমি একটু মানে খুব শর্টকাটের মধ্যে দিয়ে বলে ফেলার চেষ্টা করব, আপনারা একটু ডিটেলে পড়বেন, ডিটেলে যাবেন এবং পড়বেন, কারণ ওর একটা পার্ট আমাদের একটু দরকার আছে। তো আমি প্রাথমিকভাবে যখন এসডিএলসি টপিকগুলো বলছি, সো এসডিএলসি টপিকগুলোকে আমরা বেসিক্যালি বা ডাব্লিউডিএলসি টপিকগুলোকে আমরা বেসিক্যালি 7টা পয়েন্টে নিতে পারি। ফার্স্ট যে পয়েন্টটা সেটাকে আমরা বলে থাকি অ্যানালাইসিস। অ্যানালাইসিসেরও আবার 2টা পার্ট আছে। অ্যানালিটিক্যাল যে আউটপুটটা সেটা দেখানোর জন্য গ্রাফিক্যাল বা ডকুমেন্ট রেডি করতে হয়। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনকে বলা হয় ফ্লো চার্ট আর ডকুমেন্টটাকে বলা হয় ফিচার লিস্ট। তো প্রথমটা হচ্ছে আমার অ্যানালাইসিস। অ্যানালাইসিস উপর 2 নম্বর যে পার্টটা সেটাকে আমরা নরমালি বলে থাকি ইউএমএল ডিজাইন। ইউএমএল এটা একটা ভাস্ট বিষয়, হ্যাঁ, ভাস্ট বিষয় বলতে বোঝাচ্ছি ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি এমন একটা ল্যাঙ্গুয়েজ যে পরবর্তীতে আমি আপনাদের বলেছি কিনা জানি না, হয়তো কোনো একটা ব্যাচে বলেছে, এটা এখন মনে পড়ছে যে অল্প কিছুদিনের মধ্যেই আমাদের হয়তো আর হাতে কোড লিখতে হবে না। আমরা কোডার আর কোড লিখবো না, সিস্টেমই জেনারেট করে দেবে। সো সিস্টেম কি বুঝবে? সিস্টেমকে তো কিছু একটা দিতে হবে, সেই অনুযায়ী সে কোড জেনারেট করবে, তাই না? এখনই কিছু কিছু সিস্টেম রেডি যেখানে 30-40% কারেক্ট কোড আসে, তারা চেষ্টা করছে এটাকে মোর অ্যান্ড মোর কি করতে, মানে একদম সাকসেসফুল রেটের দিকে নিয়ে যেতে। তো বেসিক্যালি ইউএমএল ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যে প্রসেসে মোটামুটি ডকুমেন্টেড ওয়েতে একটা সফটওয়্যার কেমন হবে সেটা বলে ফেলা হয়, রাইট? সো ইউএমএল এর উপরে একটা টোটাল কোর্সই রয়েছে এবং এটা এমএসসিএসসি তে পড়ানো হয়, একটা বই আছে এরকম ওটা, যার উপরে থিসিস করা হয় এবং অনেকে পিএইচডিও করে। ওকে, জাস্ট এই একটা পার্টিকুলার টপিক যে কথাটা বলছি, যে বিষয়টার নাম বলছি ইউএমএল ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজ, তার উপরে পিএইচডিও করে অনেকে। সেটা ফার্স্ট বিষয়, বাট আমাদের ছোটখাটো কিছু বিষয় অ্যাটলিস্ট নলেজ ডেভেলপ করতে হবে এই এরিয়াতে। কি ইউএমএল কি এটা যেন শুনে আমি থ করে বসে না থাকি, 2-একটা লাইন যেন আমি বলতে পারি। বেসিক্যালি ফার্স্টে যেটা আমি বলবো অ্যানালাইসিস।
অ্যানালাইসিসটা কি আমাকে একজন একটা গল্প বলে গেল, অথবা আমাকে একজন একটা বিষয় বললো যে এই ধরনের একটা সাইট আমাকে বানিয়ে দিতে হবে। এখন তো আমাকে বলা হয় যে ওটা দেখিয়ে দিয়ে বলা হয় যে ওটা করো, ওটার মতো করে করো, অথবা এটা 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 নিয়ে এর ওই পার্ট ওর ওই পার্ট আরেকটা আরেক পার্ট নিয়ে আমাকে একটা সাইট বানিয়ে দাও। বাট তারপরেও কি ওই বিষয়গুলো কি তাকে কিন্তু গুছাতে হয়। একজন ওখানে এই এই কাজগুলো করে থাকেন, যে যাকে গল্পটা বলা হচ্ছে বা যাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এখান থেকে ওইটা, ওখান থেকে ওইটা, সেখান থেকে ওইটা নিয়ে একটা কিছু আমাকে বানাতে হবে। সো ডেফিনেটলি তাকে চিন্তা ভাবনা করতে হবে না কি কি আমাকে আলটিমেটলি করতে হবে, রাইট? কি কি করতে হবে এবং সেটা আদৌ করা যাবে কি যাবে না। তো ফার্স্ট এই জন্য যেটা হয়ে থাকে অ্যানালাইসিসের শুরুতে, সেটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডিটা বেসিক্যালি হয় স্পেসিফিক টপিকের ওপরে, যে টপিকটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করে থেকে কাস্টমার, এটা আমাকে বানিয়ে দিতে হবে। এখন আমাকে যদি বলা হয় যে আমাকে ঘোড়া বানিয়ে দাও, আমি বানাতে পারবো প্রোগ্রাম করে? হয়তো অ্যানিমেটেড ঘোড়া হবে, বাট আসল ঘোড়া কি হবে? হবে না, ইললজিক্যাল হবে, তাই না? সো ফিজিবল কোনো কিছু, মানে ইললজিক্যাল কোনো কিছু এখানে আছে কিনা ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে বের করা হয়। যে পার্টগুলো অ্যাকচুয়ালি আদৌ করা সম্ভব না সেটাকে বাদ দিয়ে অ্যানালাইসিস করা এবং ক্লায়েন্টকে জানিয়ে দেওয়া হয় যেটা করা যাবে, এটা করা যাবে না। বাট এখন প্রোগ্রামিং এ বেসিক্যালি কথা যদি লজিক্যাল হয়, ডেফিনেটলি সেটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব। ক্লিয়ার? সো অ্যানালাইসিস যিনি করেন তিনি ফিজিবিলিটি স্টাডি করেন। ফিজিবিলিটি স্টাডি করার পর সেটাকে ফিচারিং এ ভাগ করে ফেলেন যে কি কি আমাকে করতে হবে, কোনটার পর কোনটা আমাকে করতে হবে, এবং সেটা গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করে। সো যেটাকে রিটেন ডকুমেন্ট বলে এটাকে বলা হয় ফিচার লিস্ট, আর যেটা গ্রাফ আকারে করে সেটাকে বলা হয় ফ্লো চার্ট। এটা অ্যানালাইসিস বা মানে অ্যানালাইসিস যে পার্টটা, সেটার 1 নম্বর, বা ইউএমএল ডিজাইন, বা আমি বলবো ইউএমএল না, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের 1 নম্বর পার্ট। এটা হিউজ পার্ট এবং সিনিয়র পিপল ছাড়া এটা কেউ করতে পারে না। আমরা যদি করতে যাই তাহলে আমরা আটকে যাব, আমরা ভালো মতো করতে পারবো না এবং আলটিমেটলি ভুল হয়ে যাবে সবকিছু। হুম 2 নম্বর পার্টটা হচ্ছে ইউএমএল ডিজাইন, ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজ যে পার্টটা, সেই পার্টটাতে বেসিক্যালি ওখানে অলমোস্ট সবকিছু হয়ে যায়। সেকেন্ড পার্টে এসেই সবকিছু হয়ে যায়, যে প্রজেক্টটা কি কি পার্টে ভাগ হবে সেটা কিন্তু ফিচারের মধ্যে রেডি হয়ে গেছে, তাই না? ফ্লো চার্টের মধ্যে সেটা কিন্তু ডিফাইন হয়ে গেছে। তো এই ফ্লো চার্টে ধরে ধরে ইউনিফাইড মডেল ল্যাঙ্গুয়েজের অত্যন্ত ইম্পর্টেন্ট 9টা পার্ট আছে, 9টা ডিজাইন মুড আছে। এর মধ্যে 4টা খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, তারপরেরটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম, দেন সিকোয়েন্স ডায়াগ্রাম, দেন এর পরেরটা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রামের পর ইউজ কেস ডায়াগ্রাম। হুম 9টা ডায়াগ্রাম আছে, বাট 4টা ডায়াগ্রাম খুবই ইম্পর্টেন্ট, যেটা ডেভেলপারদের জন্য খুবই কাজে লাগে। জাস্ট একটু রাফলি বলে নিচ্ছি। এর মধ্যে মানে বেসিক্যালি ইউএমএল যখন ডিজাইন হয়, গ্রাফিক্যাল মুডে বলা হয়ে থাকে যে এখানে কয়টা কয়টা ক্লাস হবে। হ্যাঁ, অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে কয়টা কয়টা মানে কি কি ক্লাস হবে। ক্লাস ডায়াগ্রামের মধ্যে আবার ওই পার্টিকুলার ক্লাসে কি কি ফাংশন হবে, ফাংশনের নামগুলো কি, ফাংশনের প্যারামিটার কি, ফাংশনের আউটপুট কি, সবকিছু বলে দেয়। হুম সিকোয়েন্স ডায়াগ্রাম কোন কোন পার্টের পর কোন পার্টের কাজ শুরু হবে সেটা ডিফাইন করা থাকে গ্রাফিক্যালি। আর ইউজ কেস ডায়াগ্রামের মধ্যে অলমোস্ট সবকিছুই বলা থাকে, যে কে অ্যাকশনে যাবে, কি আউটপুট নেবে, রাইট? সো এই ডায়াগ্রামিক ভিউ গুলো যদি প্যাটার্ন অনুযায়ী করা হয়, কিছু সিস্টেম সফটওয়্যার আছে, ওই ডকুমেন্ট যদি তার কাছে দেওয়া হয়, সে প্রসেস করে কোড জেনারেট করে দেয়। সো আলটিমেটলি কিছুদিন পর যখন কোড লিখা লাগবে না, আমাদের ওই ইউএমএল ডিজাইন করতে হবে, আমাকে আরো এক্সপেরিয়েন্স হতে হবে। হুম ওকে, তো থার্ড যে পার্টটা আছে সেটা হচ্ছে ইউজ কেস রাইটিং। এটা আসলে ওটা ছিল ডায়াগ্রামিক ভিউ, এটা হচ্ছে রিটেন। আপনাকে ইউজ কেস রাইট করতে হবে, যেটা ডকুমেন্টেড ওয়ার্ড ফাইলে সুন্দর করে লেখা হয়ে থাকে স্টেপ বাই স্টেপ। মনে করেন আপনি লিখেছেন talatraining.com, আপনার সামনে একটা পেজ অ্যাপিয়ার হচ্ছে, পেজের ভেতরে কি কি আছে সেটা ডেসক্রাইব করা হচ্ছে সেখানে। হুম কারা এর ইউজার হবে, রাইট? কোন বাটনের কি কাজ, কোন লিংকের কি কাজ, সেটা সুন্দর করে ওখানে ডেসক্রাইব করা থাকে। মানে একটা ডকুমেন্টের মধ্যে সুন্দর করে বলা থাকে যে যারা ইউজার এই সিস্টেমটাকে মানে এই পেজটাকে কিভাবে ইউজ করবে, কোথা থেকে কোথায় যাওয়া যাবে। মনে করেন আমি যদি বলি আমি একটা ইউজ কেস লিখছি লাইক talatraining.com এর রেজিস্ট্রেশন পেজের উপরে।
আমার অ্যাকশনটা কি হবে? কেউ যখন তালা ট্রেনিং গিয়ে সাইন ইন ক্লিক করবে, এটা একটা পার্টিকুলার অ্যাকশন। তারপরে সে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যদি যায়, তার সামনে একটা ফর্ম আসবে, রাইট? এভাবে লেখা থাকবে যে তার সামনে একটা ফর্ম আসবে, দেন বলা থাকবে ফর্মের টাইপগুলো কি হবে, ফর্ম ফিল্ডের নামগুলো কি হবে, দেন বাটন সাবমিট করলে কি অ্যাকশন হবে, সবকিছু ডকুমেন্টেড আকারে লেখা থাকে। এখন ওইভাবে যদি লেখা থাকে, ডেভেলপারদের কোনো প্রবলেম হবে ডেভেলপ করতে? এবং এই ইউজ কেসটা রাইট করবে কি দেখে? ওই ইউজ কেস ডায়াগ্রাম দেখে, যেটা ইউএমএল এর মধ্যে লেখা হয়েছে। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা। সো বেসিক্যালি যেটা বলছিলাম যে ইউজ কেস রাইট করার পর তখন কিন্তু আর কোনো ডকুমেন্টেশন বাকি নেই, তখন চলে আসে প্র্যাকটিক্যাল ওয়ার্ক। প্র্যাকটিক্যাল ওয়ার্ক শুরুর আগেও আরো দুইটা থিওরিটিক্যাল ওয়ার্ক হয়। সেটা হচ্ছে কাগজে কলমে ডেটাবেসকে ডিজাইন করা হয়। কার উপর বেস করে? ইউএমএল এবং ইউজ কেসের উপরে বেস করে আমরা ডেটাবেসকে ডিজাইন করে থাকি। সো আমরা 4 নম্বর পার্টে যেটা করি সেটা হচ্ছে ডেটাবেস ডিজাইন। ঠিক আছে, 4 নম্বর পার্টে আমরা ডেটাবেস ডিজাইন করি। 5 নম্বর পার্টে আমরা যেটা করে থাকি, এই সকল ডকুমেন্টের উপর বেস করে আমার সফটওয়্যারটা যেহেতু ডকুমেন্টেড ওয়েতে রেডি, তখন কিন্তু যারা সিনিয়র ইঞ্জিনিয়ার, যারা এই সফটওয়্যারটাকে ফিজিবিলিটি স্টাডিতে নেবে বা সেই সফটওয়্যারটার কোয়ালিটি অ্যাসুরেন্স করতে যাবে, তখন সে কিন্তু টেস্ট কেস লেখা শুরু করবে। টেস্ট কেস রাইটিং যেটাকে আমরা নর্মালি বলে থাকি, বা টেস্টিং যখন করবো এই টেস্ট কেস দেখে দেখে করব। আমাকে বলেছে এ বানাতে হবে, আমি বানিয়েছি কে? ডকুমেন্টেড ওয়েতে। সো কোডিং হবে কেরই, তাই না? সো আসলে অ্যানালিস্ট প্রোগ্রামার ঠিকঠাক মতো সবকিছু করেছে কিনা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা করা হয় টেস্ট কেস রাইটিং এখানে এসে। প্রথমে বেসিক্যালি যেটা করা হয়, হ্যাঁ আসুন, পেছনে চলে যাও। প্রথমে বেসিক্যালি যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা যখন টেস্ট কেস রাইটের ইস্যুতে আসি, তখন শুরুতে করা হয় কোয়ালিটি অ্যাসুরেন্সটা, এনশিওর করা হয় যে আমি আমার কোয়ালিটিটাকে এনশিওর করছি কিনা, আমি আমার যে কাজটা দেওয়া হয়েছে সেটাই আমি করতে যাচ্ছি কিনা। তারপরে টেস্ট কেস লেখা হয় যে এই সফটওয়্যারটা টেস্ট করতে গেলে আমাকে কোন কোন ডাটা দিয়ে কিভাবে টেস্ট করতে হবে। সো আমি লিখছি টেস্ট কেস রাইটিং। 6 নম্বরে এসে আমরা বেসিক্যালি করব কি? কোডিং, রাইট? এবং 7 এসে আমরা শেষ করব যখন, আমাদের কাজটা কোথায় একটু খেয়াল করেন? 6 তাই না? কোড করাই হচ্ছে আমাদের কাজ, যারা আমরা কোডার। আর 7 নম্বরে হবে কি? টেস্টিং। ওই যে টেস্ট কেস লেখা হলো 5 নম্বর ধাপে, সেটা এখন 7 নম্বর ধাপে এসে টেস্ট করা হবে এবং ডেপ্লয়মেন্টে যাওয়া হবে। সো আমরা এই পার্টটুকু সুন্দর করে পড়বো। এটা বেসিক্যালি আমরা বলে থাকি এসডিএলসি। ডাব্লিউডিএলসি তে তেমন কোনো পার্থক্য নেই, নামগুলো বিট ডিফারেন্ট। সো আমরা আরেকটু এলাবোরেট করে জানার চেষ্টা করব, হ্যাঁ? এবং পড়াশোনাটা চালিয়ে যাব। অ্যাসাইনমেন্ট হলেই কিন্তু শেষ না, এটা এর ভেতরে অনেক কিছু আমাদের জানার আছে। তো আমরা একটু জানার চেষ্টা করব এই বিষয়গুলো। তো এটা ছিল একটা পার্ট, যে আমরা যখন যাচ্ছি, তো আমি একটা ছোটখাটো ডায়াগ্রামিক ভিউ জেনারেট করতে চাচ্ছি যখন একটা প্রজেক্ট আমাদের সামনে আসে। লাইক আমরা তো এত কিছু বুঝি না, আমরা এত কিছু শিখতেও পারবো না, রাইট? আমাদের যেটা করতে হবে যে, বা আমরা যেটা যেভাবে অ্যাপ্রোচ নিব, যে সরাসরি কোনো একটা প্রজেক্ট বলবো এবং সেটা স্টার্ট করে দিব, রাইট? আমরা যেভাবে জানি বুঝি সেই অনুযায়ী আমরা কোড লেখা স্টার্ট করব। সেই ক্ষেত্রে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে যে, একটু দেখেন, আমরা যদি ধরে নেই যে আমাদের একটা প্রজেক্ট আছে, আর প্রজেক্টটা হচ্ছে ব্লগ প্রজেক্টটাকে আমরা প্রাথমিকভাবে দুইটা ভাগে ভাগ করতে পারি, তাই না?
প্রাথমিকভাবে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি বা দুইটা মডিউলে ভাগ করতে পারি। আমরা প্রথমটাকে যেভাবে বলবো, লেফট সাইডেরটাকে, এটা আমাদের এন্ড, এটাকে আমরা বলছি ফ্রন্ট এন্ড, আর এই পার্টটাকে আমরা বলছি বেসিক্যালি অ্যাডমিন। এরপর মনে করেন আমাদের একটা ব্লগ আছে, আমাদের একটা ব্লগ সাইট আছে। ব্লগ সাইটটা কি হয় একটু বলেন, আমরা শুনি। ব্লগ সাইটটাতে কি থাকে? আমরা গিয়ে ব্লগ দেখি, তাই না? পপুলার পোস্ট দেখি, রিসেন্ট পোস্ট দেখি, আর্কাইভ পোস্ট দেখি, ক্যাটাগরি পোস্ট দেখি, তারপরে রেজিস্ট্রেশন করা যায় ব্লগে, কমেন্টস করা যায় ব্লগে, রিকমেন্টস করা যায় ব্লগে, অনেক কিছু। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলছি। দেখেন, আমি দুইটা পার্ট বলছিলাম। ফ্রন্ট এন্ডে কি থাকে, আমরা নর্মালি একটা ব্লগ সাইটে গেলে আমরা একটা মেনু দেখি, মাঝখানে পেজে কিছু পোস্ট দেখি, পোস্টের ডিটেলে যাওয়া যায়, তাই না? ক্যাটাগরি দেখা যায়, ক্যাটাগরিতে প্রেস করলে ব্লগ দেখা যায়, ব্লগে কমেন্টস করা যায়, পপুলার পোস্ট দেখা যায়, রিসেন্ট পোস্ট দেখা যায়, আর্কাইভ পোস্ট দেখা যায়। এগুলোকে আমরা কি বলছি? টাস্ক, ছোট ছোট টাস্ক বলছি। আর এই অংশটা কি, পুরোটাই কি আমাদের, এই জন্য আমরা দেখতে পাচ্ছি, এই জন্য এটাকে আমরা ফ্রন্ট এন্ড বলছি। বাট এখন নতুন করে যে ক্যাটাগরি গুলো বানানো হচ্ছে, ক্যাটাগরি কে বানাচ্ছে? কোথা থেকে বানানো হচ্ছে? কোড করে করা হচ্ছে? পোস্ট যেটা দেওয়া হচ্ছে সেটা কি কোড করে করা হচ্ছে? পপুলার বলা হচ্ছে, রিসেন্ট বলা হচ্ছে, রাইট? সো এগুলো তো ডেফিনেটলি এমনি এমনিতে আসছে না, কোড করে করতে হচ্ছে না, ডেফিনেটলি কেউ একজন করছে, তাই না? সে তো আর কোডার না। সবাই যদি কোডার হতো তাহলে কি আমাদের কোডারের কি ভাব থাকতো? থাকতো না, তাই না? সো অ্যাডমিন প্যানেল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পার্ট ডাইনামিক সাইটের। কোনো কোনো সময় যেটা দেখা যায় যে ফ্রন্ট এন্ডে যে কাজ হয় তার চেয়ে বেশি কাজ করতে হয় কোথায়? অ্যাডমিন প্যানেলে। আমরা যখন আমাদের অ্যাডমিন প্যানেলে কাজ করব, সেই প্যানেলটার ইউজার শুধু যারা ওনার তারাই হবে। সাইটের যারা ওনার তারাই হবে কি ওই ইউজার, ওই প্যানেলের ইউজার। সো সেটা একটা বড় পার্ট, এটাকে আমি একটা মডিউল বলছি। প্রথমে দুইটা ভাগে ভাগ করে নিলাম। যদি আমি কাজ দিতে চাই দুজনকে দিব হয়তো, রাইট? দুজন ডেভেলপার হলে একজনকে ফ্রন্ট এন্ড দিব, একজনকে অ্যাডমিন দিব। গতকালকে আমি বলছিলাম না যে যারা একই ফ্যামিলির একদিকে যেতে বলবো, রাইট? যারা একই গোত্রের তাদেরকে আবার তাদের কাছাকাছি যেতে বলবো। যেখানে মিক্সড আছে আমি তাদেরকে আলাদা আলাদা করে সেপারেট করতে থাকবো এবং সেপারেট করে স্পেসিফিক পিপলকে তার আন্ডারে দিয়ে দিব বা তার আন্ডারে তাদেরকে দিয়ে দিব। বোঝা যাচ্ছে? তো এখন আমি ফার্স্টে সেপারেট করছি। এখন এর ভেতরে এটা তো একটা বড় অংশ, এটাকে আমাকে ভাগ করে ফেলতে হবে না? ভাগ করে ছোট ছোট অংশের দিকে আস্তে আস্তে করে যেতে হবে। তো মনে করেন ব্লগ সাইটটা বেসিক্যালি খুবই ছোট। হুম, ব্লগ সাইটটা খুবই ছোট একটা সাইট এবং সবচেয়ে বলা হয়ে থাকে যে ইজিয়েস্ট ওয়ান, রাইট? সো আমরা যখন ব্লগ সাইট নিয়ে কথা বলছি, ব্লগ সাইটে যদি একটু বেশি ফিচার ইনভলভ করতে চাই, সেক্ষেত্রে আমি বলতে পারি যে ব্লগ সাইটে যেহেতু পপুলার, আমি আমার সাইটে অ্যাড দিব। অ্যাড এর পজিশন আমি সেল করব। সো অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড তুলতে হবে, এটা ম্যানেজ করতে পারতে হবে। যে যেভাবে পয়সা দেবে তার অ্যাড সেভাবে আমি দিয়ে দিব। অলওয়েজ কি কোম্পানির কাছে যাবো যে আমার অ্যাডটা এখানে দিয়ে দাও, তাহলে কোম্পানি আমার কাছ থেকে কি নেবে? সার্ভিস চার্জ নেবে। বাট আমি যখন সিস্টেম সফটওয়্যারটা বানিয়ে নিব, তখন বলে দিব যে আমি অ্যাডমিন থেকে যেন আমি যে কোনো জায়গাকার অ্যাড কি করতে পারি? কন্ট্রোল করতে পারি। হুম, আচ্ছা। তো তাহলে আমাকে কি করতে হবে? অ্যাডভার্টাইজ গুলো ম্যানেজ করার জন্য একটা পার্ট আমার লাগবে, আবার কি ব্লগ গুলো ম্যানেজ করার জন্য আমাকে একটা পার্ট তৈরি করতে হবে। আমি সেপারেট করছি বেসিক্যালি।
মেহেদি, আপনি এখানে চলে আসেন, নাই মাঝে মাঝে চলে আসেন, মাঝখানে বসেন। ইন্টারনেটের এত করুণ অবস্থান, unbelievable. আচ্ছা, আমি আরো দুইটা পার্টে অ্যাডমিনকে ভাগ করতে পারি। অ্যাডমিনের দুইটা পার্ট সম্পর্কে আমি বলেছি যে আমি ম্যানেজ করতে পারবো ব্লগকে, আমি ম্যানেজ করতে পারবো কাকে, অ্যাডকে, তাই না? সো আমি যদি এখানে তৈরি করি এরকম একটা কিছু, ম্যানেজ ব্লগ, এটা হবে কি ম্যানেজ অ্যাডস, তাই না? আচ্ছা, এটাকে আমরা বেসিক্যালি বলছি মডিউল। হ্যাঁ, যদি আমি উপরে দুইটাকে মডিউল বলে থাকি তাহলে এই এই দুইটাকে তার সাব মডিউল বলতে পারি, বলতেই পারি, তাই না? সো আমি গ্রাফিক্যালি একটা প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করছি, না মেইন ইস্যুগুলো আমাদের আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। সো ফ্রন্ট এন্ডে তাহলে এটাকে আমরা বলবো ব্লগ ডিসপ্লে, আর অ্যাডস ডিসপ্লে, রাইট? তো একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে, রাইট? আমি যদি একজনকে একটা পার্ট দিয়ে দেই অ্যাডমিন, আরেকজনকে আরেকটা পার্ট দিয়ে দেই ফ্রন্ট এন্ড, সেক্ষেত্রে অ্যাডমিন যদি ব্লগ অ্যাড করার কাজ না করে, ফ্রন্ট এন্ড থেকে ব্লগ ভিউ করার কাজ করতে পারবে না, রাইট? আবার অ্যাড যদি সে ম্যানেজ মানে সে যদি অ্যাড যদি না করে তাহলে ফ্রন্ট এন্ডে অ্যাড ডিসপ্লে করতে পারবে না, ডিপেন্ডেন্সি চলে আসে। কোন কাজের পর কোন কাজ হবে, কে কোন কাজটা করবে, এটা সুন্দরভাবে ম্যানেজ করবে কে, প্রজেক্ট ম্যানেজার। আলাদা করাতে কে কোন অংশে কাজ করবে, কোন কোন টাস্ক নিয়ে কাজ করবে, তার ডিফাইন করাটা অনেক ইজি হয়ে যাচ্ছে। সো এটাকে যদি আমরা বলে থাকি প্রজেক্ট, প্রজেক্ট এগুলোকে আমরা বলবো মডিউল।
জাভা প্রজেক্ট বুঝতে পারছেন থেমে যাচ্ছে জানতে পারছেন না এইটা বেসিক্যালি সাব মডিউল রিঅ্যাকশন টাইম স্লো হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা ব্রডকাস্ট হচ্ছে আমি যদি ব্রডকাস্টিং ইউআরএল আপনাদের প্রোভাইড করি আপনারা এই পুরোটাই লাইভে দেখতে পারবেন সাথে সাথে এটা সেভও হয়ে যাচ্ছে এই কারণে রিঅ্যাকশন টাইমটা কিন্তু স্লো আচ্ছা সো সাব মডিউল এটাও একটা সাব মডিউল এবং এটাও একটা সাব মডিউল তো বেসিক্যালি এখানে মডিউল বা সাব মডিউল যাই আমরা বলি না কেন যতগুলো নোড মেজর নোড সবগুলো কে যদি আমি প্রোগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই বা ইমপ্লিমেন্ট করতে চাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে আমাকে একটা একটা করে তৈরি করতে হবে কি ক্লাস অথবা বলতে পারি ওয়ান মডিউল ওয়ান ক্লাস রাইট আর মডিউলের এগেইনস্টে যখন সাব মডিউল হয়েছে তখন কি সেটা হচ্ছে আমার সাব ক্লাস বা চাইল্ড ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড টপিকের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকের নাম কি ক্লাস সো আমরা প্রত্যেকটা মডিউলকে বা সাব মডিউলকে ইমপ্লিমেন্ট করব কি দিয়ে ক্লাস দিয়ে ক্লিয়ার সো আমরা যখন ক্লাস করতে যাব ক্লাসের ভেতরে বেসিক্যালি কি থাকবে ক্লাসের ভেতরে কি আমি যখন বলছি ম্যানেজ অ্যাড তার মানে কি আমাকে অ্যাড বিজি ফাইলটা আমাকে পাঠাবেন হ্যাঁ হ্যাঁ ওই ফাইলটা আমাকে স্কাইপে পাঠাবেন আর কমেন্ট করে যাবেন সুন্দর করে তো বেসিক্যালি তাহলে কি হচ্ছে মডিউলগুলো কি হবে ক্লাস সাব মডিউলগুলো কি হবে ক্লাস তো একটু খেয়াল করে দেখি যে আমাকে কি করতে হচ্ছে যদি আমি বলি অ্যাডমিন প্যানেলের কাজ অ্যাডমিন প্যানেলে বেশ কিছু কাজ আছে অ্যাডমিনের জন্য আমাকে অ্যাডমিন প্যানেল তৈরি করতে হবে সেখানে রেজিস্ট্রেশন কাজ আছে সেখানে লগইনের কাজ আছে সেখানে ভ্যালিডেশনের কাজ আছে সেখানে ইমেল সেন্ডিং এর কাজ আছে ইমেল ভেরিফিকেশনের কাজ আছে তাই না আচ্ছা এটা তো গেল কমন ফর বোথ ম্যানেজ ব্লগ এন্ড ম্যানেজ অ্যাড যদি আমি যদি দুইটা পার্টিকুলার বলি এবার যদি স্পেসিফিক করে বলি তাহলে আমাকে ব্লগকে অ্যাড করতে পারতে হবে ব্লগগুলোকে গ্রিড আকারে দেখতে পারতে হবে এডিট করতে পারতে হবে পাবলিশ আনপাবলিশ করতে পারতে হবে ডিলিট করতে পারতে হবে রাইট আবার ম্যানেজ অ্যাডস যেগুলো সেগুলো অ্যাড করা এডিট করা ডিলিট করা পাবলিশ আনপাবলিশ করা সবকিছু সেখানে করতে হবে আবার অ্যাডমিন প্যানেলে আমি যদি বলি আমার মাদার ক্লাস ওখানে কিছু ফিচার আমি বললাম অলরেডি রেজিস্ট্রেশন লগ ইন ভ্যালিডেশন লগ আউট সবকিছু ওখানে আরেকটা টাস্ক ইনভলভ যে ফ্রন্ট এন্ড থেকে কিছু ইউজার রেজিস্ট্রেশন করবে তাদেরকে ম্যানেজ করতে পারতে হবে তাদেরকে ব্লক করে দেওয়া রাইট অথবা তাদেরকে যদি আমি ডিলিট করে দিতে চাই ডিলিট করতে পারা নতুন করে কোনো ইউজার অ্যাডমিন প্যানেল থেকে যদি আমি তৈরি করতে চাই সেটা করতে পারা সেটাকে আমরা বেসিক্যালি বলছি কি ম্যানেজ ইউজার এই কাজগুলো কোথায় করতে হবে অ্যাডমিনে আর স্পেসিফিক ব্লগ রিলেটেড কাজগুলো ম্যানেজ ব্লগে অ্যাড রিলেটেড কাজগুলো ম্যানেজ অ্যাডস এ সিমিলার ভাবে ফ্রন্ট এন্ডে এই ধরনের কিছু কাজ আছে আমি বিষয়টা বোঝাতে পেরেছি সো কাজগুলো কিন্তু স্পেসিফিক করে দেওয়া হচ্ছে সো আমি যদি এভাবে একটা লাইন টানি এবং এখানে আমি বলতে থাকি যে এটা যদি আমার মডিউল হয় তাহলে টাস্ক গুলো কিভাবে ডিফাইন করা হবে প্লিজ এটা একটা টাস্ক এটা একটা টাস্ক এটা একটা টাস্ক রাইট তাহলে ওকে ये तो ऑटो एक्सेप्ट है हाँ पेज প্রেজেন্টেশনাল ঝামেলা হচ্ছে কুইজে রাইট ক্লিক কি ওপেন কুইজের পেজে রাইট ক্লিকটা কি ওপেন করা আছে তাহলে তো আমার টেক্সট গুলো সব কপি হয়ে যাবে একটু রান করেন তো একটা কুইজ আমি আসছি একটা কুইজ রান করেন না না স্টার্ট করেন ফ্রন্ট এন্ড থেকে একটা কুইজ স্টার্ট করেন হ্যাঁ 20 মিনিটের একটা কুইজ স্টার্ট করেন
আচ্ছা, তাহলে এটাকে আমি বলছিলাম কি একটা করে টাস্ক, তাহলে ক্লাসের ভেতরে কি থাকবে টাস্ক, বা মডিউলের ভেতরে থাকবে কি টাস্ক, টাস্ক সম্পন্ন করবে একটা করে ফাংশন, রাইট? সো এইবার আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো কিছুটা হলেও বুঝতে পারবো যে কেন আমরা ক্লাস করব। আপনাদের কোশ্চেন থাকতো আমি ক্লাস কেন করব, আমি তো নর্মালি তো পেজের ভেতরে ফাংশন ডিফাইন করে করে করতে পারি। কারণ ক্লাস করাতে ফ্যামিলি হওয়াতে কিন্তু বেশ অ্যাডভান্টেজ আছে, যার ফ্যামিলি নেই সেই কিন্তু বোঝে যে ফ্যামিলির কি গুণ, রাইট? সো ফ্যামিলি হওয়াতে অনেক সিকিউরিটি পাওয়া যায়, সোশ্যাল সিকিউরিটি সেখানে চলে আসে, সেখানে প্রায়োরিটি লেভেল সেট হয়ে যায়, সেখানে প্রপার্টি ইনভলভমেন্ট চলে আসে, রাইট? বাট যখন ফ্যামিলি নেই কিছুই নেই, বোঝা যাচ্ছে? তো আমরা যদি প্র্যাকটিক্যালি একটা ক্লাস তৈরি করি আর ক্লাসকে এখন যদি সংজ্ঞায়িত করি যে ক্লাস কি, আমি যদি বলি আমার একটা ক্লাস ডেমো, ডেমো একটা প্রোগ্রামিং ক্লাস, দেন ক্লাসের সিনট্যাক্স অটোমেটিক তৈরি হয়ে গেছে, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী ফাইল নেম এবং ক্লাস নেম সেম রাখতে হয়, ক্লাসের নামটা ক্যাপিটালাইজ করে দিতে হয়। আচ্ছা, দুই হচ্ছে যে ক্লাসের ভেতরে কি থাকবে, ক্লাসের ভেতরে থাকবে নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ, মেথডস ফাংশনের ডেফিনেশন, প্রপার্টিজ ভেরিয়েবল, অ্যারে ইন্ডেক্স। তো ক্লাস কি বেসিক্যালি লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট, উই সোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। রিপিট করছি, ক্লাস কি লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট, উই সোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। লজিক্যাল টেমপ্লেট কেন বলা হচ্ছে, কারণ লজিক্যাল যে কাজগুলো, ফাংশনাল যে কাজগুলো, ফাংশনাল ফাংশন কি একটা টাস্ক এক্সিকিউট করে, ওখানে কিন্তু সব মানে কি হয় প্রোগ্রামিং করে করতে হয়, লজিক্যাল টাস্ক এক্সিকিউট করতে হয়, এই জন্য এটাকে বলা হয়ে থাকে লজিক্যাল টেমপ্লেট। আমরা যদি একটা নর্মাল টেমপ্লেট ডেভেলপ করতে চাই তাহলে কি একবারে কোড লিখি, একবারে সিএসএস লিখি, লিখি না, তাই না? আমরা বলি যে একটা লোগো বানাও, ব্যানার, দেন নেভিগেশন, দেন সাইড বার, রাইট, দেন কন্টেন্ট, দেন রাইট সাইড বার, দেন ফুটার, আলাদা আলাদা করে ক্লাস তৈরি করি না? ওগুলো কি সিএসএস এর ক্লাস। আর সিএসএস এর ক্লাসের মধ্যে কি এমনিতেই সব হয়ে যায়, ছোট ছোট প্রপার্টি কল করতে হয় না, প্রপার্টির ভ্যালু দিতে হয়, বোঝা যাচ্ছে? সো আমার 10টা প্রপার্টি মিলে হয়তো একটা ক্লাস রেডি হচ্ছে, ওই ক্লাসটাকে ওই টেমপ্লেটের অংশ। ঠিক তেমন আমরা যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করতে যাব তখন কি এক একটা করে ক্লাস এক একটা করে প্রজেক্টের মেজর অংশ ডেভেলপ করবে, আর ফাইনালি সবগুলো ক্লাস যখন এক জায়গায় হবে তখন আমার প্রজেক্ট হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয়ে থাকে লজিক্যাল টেমপ্লেট, যা ধারণ করে কি ফাংশন আর প্রপার্টি। আমরা কি ভুলবো কখনো? যদি ভুলে যাই তাহলে তো ভুলেই গেলাম, তাই না? কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, সো আমি বেসিক্যালি ভেরি সিম্পল দু একটা ফাংশন এখানে লিখছি, দু এক লাইনের ফাংশন অ্যাড দিয়ে আমি আগাই। হাইওয়ে ল্যাপটপের কিগুলো খুব ছোট, কিবোর্ডটা খুব ছোট, মানে কিগুলো ছোট, কি মনে হয় অনেক বেশি। কোথায় জাস্ট মিনিট, দেখেন আমি বেসিক্যালি তিনটা ফাংশন এখানে কল করেছি বা তিনটা ফাংশন আমি নিয়েছি, এটা ক্লাসের ফাংশন, তাই না? এখন যদি আমি এই ক্লাসের ফাংশন গুলো আমি নিউ থেকে একটা পিএসপি ফাইল নিচ্ছি, ভিউ ফাইল, তো পিএসপি ফাইল নরমালি একটা পিএসপি ফাইল থেকে আরেকটা পিএসপি ফাইলের কোড যদি আমি রান করাতে চাই
একটা পিএসপি ফাইল থেকে আরেকটা পিএসপি ফাইলের কোড যদি আমি রান করাতে চাই কি করব? ফার্স্টে কি করতে হবে? রিকোয়ার করতে হবে। রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স পার্থক্য কি? একবার ইউজ করার জন্য মানে হুম, বুঝি না, আবার বলেন। হুম, হচ্ছে পেজটাকে শুধু একবারই মানে কল একবারই কল করি, আর সবসময় ওটা। আচ্ছা, মনে করেন যে আমি আমার সাইট রুটে আছে, এই হোম পেজটাতে অনেক কিছু আছে, কোন একটা স্পেসিফিক জায়গা থেকে ডাটাগুলো আসছে না। ফর এক্সাম্পল, আমি যদি হোম পেজে থাকি, আমার এই ফ্রন্ট এন্ডের হোম পেজে, ফ্রন্ট এন্ডের আমি যদি হোম পেজে থাকি, আমার এখানে ব্লগ থাকবে, আমার এখানে অ্যাডও থাকবে, তাহলে আমার ওই ভিউ থেকে কয়টা ক্লাসে যেতে হবে? 2টা ক্লাসে। আর অলওয়েজ বা রেগুলার আমরা যে ক্লাস গুলোতে যাব বা ফ্রিকোয়েন্টলি যে ক্লাসগুলো এক্সেস হবে, সেই ক্লাসগুলো কোনো একটা ফাইলের সঙ্গে লিঙ্ক করার সময় আমরা ইউজ করব কি? রিকোয়ার। আর মনে করেন কোন একটা পার্টিকুলার ক্লাস আছে, কোন একটা সময় কোন একজন ইউজার রেজিস্ট্রেশন লিঙ্ক প্রেস করেছে, একটা রেজিস্ট্রেশন ফর্ম এসেছে, এটা হয়তো ফ্রিকোয়েন্টলি হবে না, তো সেই ক্ষেত্রে আমরা ওখানে ইউজ করব কি? রিকোয়ার ওয়ান্স। যেটা কানেকশন হবে, এক্সিকিউট হওয়ার পর কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। আর রিকোয়ার কানেকশন হবে যতক্ষণ না পর্যন্ত সেশন আউট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কানেকশন স্টাবলিশ থাকবে। সেটা বোঝা যাচ্ছে, আমি যতক্ষণ ভিজিট করছি সাইটে, ততক্ষণ ওই 2 ফাইলের মধ্যে কানেকশন রেডি। আর যদি আমি রিকোয়ার ওয়ান্স দেই, ওয়ান টাইম কানেকশন হবে, দেন ভিন্ন পেজে যাওয়ার সঙ্গে সঙ্গে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? ইনক্লুড ওয়ান্স এর বেলাও একই কথা, বাট রিকোয়ার এর ইউজ একরকম, ইনক্লুড এর ইউজ আরেক রকম। হ্যাঁ, রিকোয়ার বেসিক্যালি আমরা ইউজ করি ক্লাস বা পিএসপি ফাইলকে লিঙ্ক করার জন্য। ডেফিনেটলি পিএসপি পিওর পিএসপি ফাইল যেখানে শুধু পিএসপিরই কোড আছে। ইনক্লুড আমরা ইউজ করি পিএসপি ফাইলকে আরেকটা পিএসপির সাথে লিঙ্ক করার জন্য, যেখানে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএসপি সকল কোডই থাকতে পারে। তখন আমরা ইউজ করব কি? ইনক্লুড বা ইনক্লুড ওয়ান্স। মনে করেন কোন একটা টেমপ্লেট বানাচ্ছি, আমার একটা পেজ আছে ইন্ডেক্স, বাট ওই পেজের ভেতরে আমার 4টা পার্ট আছে, হেডার, নেভিগেশন, কন্টেন্ট, ফুটার। বাট 4টাই কি আলাদা আলাদা পেজ, আমি শুধু ইন্ডেক্সের মধ্যে এটাকে কি করেছি? ইনক্লুড করেছি। ক্লিয়ার? আবার আমার 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 হোম পেজে 5টা উইন্ড আছে, 5টা উইং, 5টার মধ্যে মনে করেন একটা হচ্ছে আমার হেডার, একটা নেভিগেশন, একটা কন্টেন্ট, একটা সাইড বার, আরেকটা কি? ফুটার। অনেক ওয়েবসাইটে দেখা যায় যে একটা পেজে গেলে একটা সাইড বার আসে, ভিন্ন পেজে গেলে ভিন্ন সাইড বার আসে, রাইট? ওই সাইড বার গুলোর জন্য আমরা ইউজ করব কি? ইনক্লুড ওয়ান্স। বাট যখন আমি হেডার বলছি, নেভিগেশন বলছি, কন্টেন্ট বলছি বা ফুটার, তখন কিন্তু কমন, তখন ইউজ করব কি? ইনক্লুড। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, সালাম আলিয়া হোসেন, তাই না? Yes, আপনার নাম আমার মনে আছে। এবার আসল জিনিস, অবজেক্ট ওরিয়েন্টেড এর অবজেক্ট, রাইট? অবজেক্ট কি একটু বলেন, আমরা শুনি। অবজেক্ট কি একটু বলেন। হোয়াট ইজ অবজেক্ট? বলেন বলেন। বলেন অবজেক্ট কি?
হ্যাঁ হ্যালো, হ্যাঁ কত দূর তোমরা? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কোথায় তোমরা? আনামরাংস এর উপরে যে ইনস্ট্যান্স যে বিষয়টা, ক্লাসের নাম কি আমার? ডেমো। অবজেক্ট কি জিজ্ঞেস করেছিলাম, কেউ কিছু বলে নাই। ইনস্ট্যান্স অফ এ ক্লাস, ব্লুপ্রিন্ট অফ এ ক্লাস, পারমিশন অফ এ ক্লাস, তাই না? আমি কারো পারমিশন নিচ্ছি, আমি ক্লাসে আসার পারমিশন নিয়েছি, সো ক্লাসে এসে বসতে পেরেছি। আমি কারো বাসায় গিয়ে যদি বসতে চাই, বাসার মালিক বা যে দরজা খুলবে তার পারমিশন লাগবে, তাই না? এটাকেই আমরা কি বলছি? ইনস্ট্যান্স, রাইট? সো আমরা যে ইনস্ট্যান্স তৈরি করছি, ইনস্ট্যান্সের মাধ্যমেই কিন্তু ক্লাসকে অ্যাক্সেস করা যাবে। ক্লাসের মেথডগুলো, ক্লাসের প্রপার্টিগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো, আদারওয়াইজ অন্য কোনোভাবে সেটা অ্যাক্সেস করা যাবে না। তাহলে অবজেক্ট কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল যে ভিত্তিটা সেটা এখান থেকেই, বা মূল যে বলতে পারেন যে টপিক, সেটাই কিন্তু কি? অবজেক্ট। অবজেক্ট ছাড়া আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কিছুই করতে পারবেন না। আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অবজেক্ট বানাতে হবে এবং সেই অবজেক্ট ধরে ধরে আপনাকে এগোতে হবে। ওকে, বিভিন্ন নিয়ম কানুন আছে অবজেক্টের। তো কিভাবে কিভাবে আপনি এটা পাবেন, কি পাবেন কি না পাবেন তার উপরেও আলোচনা আছে। আমি ইনক্যাপসুলেশন নিয়ে আলোচনা করব। আমি হয়তো আধা ঘন্টার জন্য একটু বাইরে যাব। ইন দ্য মিন টাইম হাবিব একটু কন্টিনিউ করবে। সো আমরা অবজেক্ট বানিয়েছি, অবজেক্টের মাধ্যমে আমরা কিন্তু ফাংশনকে পেতে পারি। ওবিজে অ্যারো দিয়ে যদি আমরা যাই, তাহলে একটু খেয়াল করেন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন ফাংশনগুলোকে পাচ্ছি। বাট আমি যদি সরাসরি এই অ্যাড ফাংশনটাকে কল করি, তখন আমার এই পেজটাকে রান করলে নট ডিফাইন দেখাবে। দেখেন, কল আনডিফাইন্ড ফাংশন অ্যাড। বাট এবার আমি যদি $obj অ্যারো দেই, এটাকে আমরা বেসিক্যালি বলছি অবজেক্ট সাইন, আর এটা হচ্ছে আমার অবজেক্ট। সো অবজেক্ট সহ অবজেক্ট সাইন দিয়ে যখন আমি আমার ফাংশনকে পয়েন্ট করব, তখন আমরা তার আউটপুটটাকে দেখতে পাবো। বোঝা যাচ্ছে? ঠিক আছে। সো আপনি ছোট্ট দুইটা টাস্ক দেন ফাংশন ওরিয়েন্টেড, যেটা ওবি তে করতে হবে। ক্লাসে ফাংশন থাকবে, ভিউ থেকে সেটা কল হবে। ঠিক আছে? রেঞ্জ ক্যালকুলেটর হতে পারে, অথবা নতুন ডিফাইন করে দেন, লাইক ওয়ার্ড কাউন্ট অথবা লেটার কাউন্ট, হ্যাঁ, অথবা অ্যারে ইন্ডেক্স কাউন্ট। বুঝতে পেরেছেন? আপনারা প্র্যাকটিস করেন, হ্যাঁ, এটা টাস্ক দেবেন, সেই অনুযায়ী কাজ করবেন। Sure. তাহলে আমাদের সো ক্লাস নিয়ে কথা হচ্ছিল। আমরা একটা ক্লাস তৈরি করলাম। সো ক্লাসের মধ্যে এখানে তিনটা মেথড আমরা দেখতে পাচ্ছি, অ্যাড, সাব এবং অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন। আমরা তিনটা ক্লাস দেখতে পাচ্ছি। সো ক্লাস এর মধ্যে আমরা এগুলোকে বলা হচ্ছে কি মেথড, এবং আর একটা বিষয় থাকবে সেটাকে বলা হয় কি প্রপার্টি, তাই না? সো ক্লাসের ডেফিনেশনে কিন্তু আমরা একটা বিষয় জেনে আসছি যে ক্লাস হচ্ছে কি লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট, তাই না? হুইচ হোল্ড কি নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিস। সো তাহলে এখানে আমরা যে বিষয়গুলো দেখলাম, এগুলো কি মেথড না প্রপার্টিস? এগুলো মেথড, তাই না? এগুলো হচ্ছে মেথড। আর প্রপার্টিস যদি বলি, তাহলে প্রপার্টিস গুলো কি ক্লাসের বাইরে এদেরকে কি বলা হয়? ফাংশন। আর ক্লাসের মধ্যে আসলে এগুলোকে কি বলা হচ্ছে? মেথড। আর আমরা যেমন ক্লাসের বাইরে ভেরিয়েবল লিখি, সেই ভেরিয়েবল গুলো যখন ক্লাসের মধ্যে চলে আসছে তাদেরকে কি বলা হয়?
প্রপার্টি, তাই না? সো দেখেন আমরা এখানে একটা প্রপার্টি নিচ্ছি, সাপোজ বললাম পাবলিক নেম, এখানে বললাম পাবলিক এজ। সো এদেরকে বলা হচ্ছে কি প্রপার্টি। আমি ভিউ ফাইল থেকে আমরা যখন ওই যে ক্লাসের মধ্যে প্রপার্টি এবং মেথড গুলো ডিক্লেয়ার করলাম, আমরা যেমন একটা ভিউ ফাইল থেকে আমরা এই ডেমো ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম এবং এই অবজেক্ট ধরে আমরা কি পাচ্ছিলাম, মেথড গুলোকে পাচ্ছিলাম, তাই না? সো এবার একটু খেয়াল করে দেখেন, এবার আমি অবজেক্ট ধরে যদি এখানে করি, কি কি পাচ্ছি, এইজ নেম এগুলো পাচ্ছি, তাই না? এইজ নেম এগুলোকে কিন্তু আমরা এখানে পাচ্ছি। সো এখন আমি যদি এখানে বলে দেই, এখানে বলে দিলাম নেম ইজ ইকুয়াল টু, আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম, আমি বলে দিলাম তালহা ট্রেনিং। আমি এখানে একটা অ্যাড্রেস আমি এখানে বলে দিলাম ধানমন্ডি। এবার আমি ভিউ ফাইল থেকে আমি যদি অবজেক্টটা ধরে আমি দেখেন এডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন আমরা তিনটা মেথডকেও পাচ্ছি, সাথে সাথে কি আসতেছে, দুইটা প্রপার্টি আসতেছে না? সো আমি যখন এখানে অ্যাড্রেস লিখবো, আউটপুটে কি আসা উচিত বলেন তো? লেখা হয়েছে অ্যাড্রেস, ধানমন্ডি আসা উচিত না? আমরা একটু চেক করি কিছু কি আসছে, কিছু কিন্তু আসে নাই। কারণ কি? কারণ ইকো করা হয় নাই। হ্যাঁ, এখানে কি করতে হবে, ইকো করতে হবে না। সো এই যে আমরা বলবো যে এই অবজেক্ট ধরে এগুলোকে কি রুলস বলা হচ্ছে। আমরা যখন রিয়েল ডেটা নিয়ে কাজ করব তখন এগুলো হচ্ছে কি রুলস। সাপোজ ধরেন আমরা যখন সূত্র শিখি, লাইক a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রুলস, সেগুলো হচ্ছে রুলস যে ক্লাসের মধ্যে যে প্রপার্টি এবং যে মেথডগুলো থাকবে সেই প্রপার্টি এবং মেথডগুলোকে আমি বাইরে থেকে কিভাবে অ্যাক্সেস করতে পারি। আমাকে আরো একটা কাজ করতে হবে, ক্লাসের মধ্যে যে প্রপার্টি এবং যে মেথডগুলো থাকবে সেখানে আমাকে কি করতে হবে, ভ্যালু পাস করতে হবে। আমরা চাইলে ভিউ ফাইল থেকে এই ক্লাসের মধ্যে যে প্রপার্টি এবং মেথডগুলো থাকবে এদের মধ্যে আমরা ভ্যালু পাস করতে পারি। আবার ক্লাসের মধ্যে যে প্রপার্টি এবং ভ্যালুগুলো মেথডগুলো থাকবে এগুলোর মধ্যে যদি কোনো ভ্যালু বাই ডিফল্ট আমরা অ্যাসাইন করে দেই সেগুলোকেও কিন্তু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এখানে আমরা যে অ্যাড্রেস, এই প্রপার্টিটা ইউজ করা হচ্ছে ডেমো ক্লাসে। সো ডেমো ক্লাসের একটা পারমিশন নিয়ে আমি এই প্রপার্টিটা ইউজ করলাম এবং তাকে আমি দেখতে যাচ্ছি তার মধ্যে কি আছে। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিয়ে দেখেন এখানে ধানমন্ডি কথাটা চলে আসছে। তাহলে এখন সিম্পল একটা কাজ করেন, সিম্পল আমরা সবাই বেসিক ইনপুট আউটপুট সম্পর্কে ধারণা আছে, তাই না? মেয়েদের পিছনে ল্যাপটপ আছে, তো বসে যান। সিম্পল এরকম একটা কাজ করেন, ফার্স্ট নেম, ফুল নেম। কি করতে হবে একটু খেয়াল করেন,
আমরা সিম্পলি একটা HTML এর একটা ফর্ম তৈরি করব। এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিবে, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিবে, সাবমিট বাটনে ক্লিক করলে এখানে ফুল নেম চলে আসবে। এটা হচ্ছে একদম বেসিক একটা প্র্যাকটিস অবজেক্ট ওরিয়েন্টেড এর। এই প্র্যাকটিসটা আমরা করি সবাই, হ্যাঁ? সবাই করেন। এখানে ইউজার ফার্স্ট ইনপুট দিবে এবং সাবমিটে ক্লিক করলে এই দুটো কনকেটে এখানে ফুল নেমটা দেখাবে। সাপোজ এখানে দিল হাবিবুর, এখানে দিল রহমান, তাহলে সাবমিট বাটনে ক্লিক করলে এখানে কি আসবে? হাবিবুর রহমান চলে আসবে। ডাইনামিক হবে জিনিসটা আর কি। করা যাবে না এটা? কি আগে করতে পারে? প্রথমে আমরা একটা ভিউ ফাইল তৈরি করি, কেমন? ধরেন এটা হচ্ছে আমাদের ভিউ ফাইল। আমরা ডেমো ক্লাসের উপরেই কাজ করি। সো ধরেন এটা আমাদের একটা ভিউ ফাইল। আমরা এই view.php ফাইলটা এখানে রান করাচ্ছি, এখানে কিন্তু কিছুই নেই। তো প্রথমে আমরা ডিজাইন তৈরি করব। সো টেবিল দিয়ে শুরু করলাম, টেবিল দিয়ে শেষ করলাম, রো রাখা হচ্ছে, কলাম দেওয়া হচ্ছে। এই ধরনের একটা ডিজাইন আমরা টেবিল দিয়ে খুব সহজেই করতে পারি। সো বলা হচ্ছে এখানে ফার্স্ট নেম, কালকে তো আপনাদের হয়েছে
কালকে তো আপনাদের প্রেজেন্টেশন, মিস আসতে পারবে না কালকে? লাস্ট নেম, ইনপুট ফিল্ডের নামটা চেঞ্জ করে বলে দিলাম লাস্ট নেম। এবার এখানে আমরা বলে দিচ্ছি ফুল নেম। সো ফুল নেমের মধ্যে ইনপুটের টাইপটা বলে দিলাম টেক্সট, আর এই ইনপুট এলিমেন্টের কোনো নেম দিলাম না। আর আমরা একটা সাবমিট বাটন নিয়ে নিব। ইনপুটের টাইপ বলা হচ্ছে সাবমিট, নেম বলে দিলাম বাটন, ভ্যালুর মধ্যে বলে দিচ্ছি সাবমিট। ভ্যালুর মধ্যে বলা হচ্ছে সাবমিট। এবার আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এই যে একটা ফর্ম চলে আসছে। এখানে ইউজার তার ফার্স্ট নেম ইনপুট দিবে, সাপোজ এখানে দিল সাকিব, লাস্ট নেম দিল আল হাসান। তাহলে সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, এখানে আসবে হচ্ছে সাকিব আল হাসান, তাই না? সাকিব আল হাসান এখানে চলে আসবে। সো এই কাজটা আমরা এখন প্র্যাকটিস করব আর কি। একটা জিনিস খেয়াল করেন, এখানে ফর্মের ইনপুট ফিল্ডের মধ্যে ভ্যালু গুলো দেওয়া হচ্ছে। এবার সাবমিট বাটনে ক্লিক করলে কোনো অ্যাকশন হচ্ছে না। অ্যাকশন হওয়া উচিত না? কারণ কি? কারণ আমরা ইনপুট এলিমেন্ট গুলো ইউজ করার কারণে এখানে ইনপুট দেওয়ার জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, ইনপুট এলিমেন্ট গুলোকে এখনো কিন্তু সার্ভারের কাছে দেওয়া যাবে না। কাকে ছাড়া? ফর্ম ছাড়া, তাই না? আমরা কিন্তু দেখেন শুধু টেবিল দিয়ে শুরু করলাম, না টেবিল দিয়ে শেষ করা হচ্ছিল। এখন এই পুরো টেবিলের কন্টেন্ট গুলোকে আমরা ফর্ম দিয়ে শুরু করে দিলাম, একটা ফর্ম ট্যাগের মধ্যে রেখে দিচ্ছি। এবং ফর্মের একটা অ্যাকশন বলে দিচ্ছি আর একটা মেথড বলে দিচ্ছি। এবার যদি আমরা ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এবার কি হচ্ছে, পেজটা সাবমিট হচ্ছে না? এখন অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, তার মানে আমার কি হবে, আমার কাজটা এই পেজেই হবে। সো আমরা এখানে এই পেজের উপরের দিকে এসে আমরা প্রথমে কি করব, রিকোয়ার করব কাকে, ডেমো ক্লাসকে। এবার ডেমো ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, obj_demo is equal to new। ডেমো ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এবার এই ডেমো ক্লাসের অবজেক্ট ধরে আমরা একটা ফাংশনকে কল করব। আমি বললাম মেক ফুল নেম, এবং ফুল নেম যে করবে, কি দিয়ে করবে, সেগুলো কোথায় আছে? ফর্মের মেথডে আছে না? ফর্মের মেথডটা কি? পোস্ট। তাহলে বোঝা যাচ্ছে কি বিষয়টা? এখন সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, এই ডেমো ক্লাসের সাথে ডেমো ক্লাসের একটা অবজেক্ট তৈরি করবে, অবজেক্ট ধরে সে এই ফাংশনটাকে কল করবে। এবার এই ফাংশনটা ডেফিনেশন দিতে হবে না? তো আমি এই ফাংশনটাকে কপি করে নিয়ে যাচ্ছি ডেমো ক্লাসে। এখানে এসে আমরা উপরে ফাংশনগুলো থাক, আমরা এখানে একটা এভাবে লিখবো, ফাংশন মেক ফুল নেম। আর পোস্টটাকে রিসিভ করবে কে? একটা ভেরিয়েবল দিয়ে। ফাংশন যখন কল হয় তখন যেটা পাঠানো হয় এটাকে বলে আর্গুমেন্ট। হ্যাঁ, আর যখন ফাংশনের যেখানে ডেফিনেশন থাকে, এখানে যেটা দিয়ে ধরা হয় এটাকে বলে প্যারামিটার।
তাহলে এখান থেকে ফাংশন কল করার সময় যেটা পাঠানো হচ্ছে একই জিনিস, প্যারামিটার আর্গুমেন্ট একই জিনিস, বাট যদি কখনো আপনাকে বলে যে প্যারামিটার আর্গুমেন্ট এবং প্যারামিটারের মধ্যে পার্থক্য কি, এটা বলবেন ভাই ভাই ধরে মাঝে মধ্যে, যে যখন ফাংশন কলিং করা হচ্ছে তখন যেটা পাঠানো হচ্ছে এটাকে বলে আর্গুমেন্ট, আর যেখানে ডেফিনেশন দেওয়া থাকে এটাকে বলে প্যারামিটার। এবার আমরা এখানে এসে ডেফিনেশনটা দিব, তাই না? জুনায়েদ কি করতেছেন? আচ্ছা, আমি যতটুকুন কাজ করলাম, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যে এটা এরকম কেন হচ্ছে, এরকম কেন। হ্যাঁ, সবাই তো মূর্তির মতো বসে আছেন, বুঝতেছি না বিষয়টা কি আসলে। এত সিরিয়াস হওয়ার তো কিছু নাই, জিনিসগুলো মানে এনজয়ের সাথে করতে হবে আর কি, মজা নিয়ে করতে হবে, তা না হলে কিন্তু মনে থাকবে না। কাজ করে যদি মজা না পান, তাহলে মনে করেন যে সচিন টেন্ডুলকার বা এই যে যারা ভালো ব্যাটসম্যান যারা আছে, তো সচিন টেন্ডুলকার আপনার কি মনে হয় ব্যাট করে মজা পায় না? পায় না? পায় না, না? সে যদি ব্যাটিং করে মজা না পাইতো সে কখনোই এত ভালো মানে কি বলে তারে, লিটল মাস্টার না, না কি যেন বলে, ব্যাটিং কিং। হ্যাঁ, লিটল মাস্টার না, সে অনেক ভালো ব্যাট করে এবং তার অ্যাটিটিউডও ভালো, তাই না? ভদ্র। সো সে ওই কাজের মধ্যে মজা নিয়ে আসতে পারছিল, এই জন্য সে ব্যাটিং কিং হতে পারছে। আপনারা যদি প্রোগ্রামিং এ কিং হতে চান, আপনাকে এখানে মজা নিয়ে আসতে হবে। মজা কিভাবে আনবেন সেটা আপনার বিষয়। তাহলে কিন্তু ব্যাটিং কিং হওয়া যাবে। সো এখানে ভিউ ফাইল থেকে কল করা হচ্ছে না, ফর্মের অ্যাকশন মেথড। আচ্ছা, এবার এখানে এসে কি করব বলেন তো? এখানে এসে আমি প্রথমে ডেটা থেকে বের করে নিচ্ছি কি, হ্যাঁ, ডেটা অ্যারে। এটা এটা কি বলেন তো, ভেরিয়েবল না অ্যারে? অ্যারে, তাই না? না ভেরিয়েবল? এখন এটা ভেরিয়েবল না অ্যারে বুঝবেন কিভাবে? হুম, ইকো প্রিন্টার না? দেখেন আমি দিয়ে দিলাম ইকো ডেটা। বেসিক্যালি আমরা যারা বিআইটিএম থেকে আসছি তাদের সাথে তেমন একটা কানেকশন আছে চিন্তায়, বিআইটিএম এর বাইরে যারা আছেন তাদের সাথে কানেকশন করতে পারতেছি না, ঠিক আছে? সো আপনারা কোশ্চেন করতে পারেন, কিন্তু কোশ্চেন কেন করতেছেন না আমি বুঝতেছি না, মানে সব বোঝা যাচ্ছে তো নাকি? একটু মানে হেল্প করতে হবে আর কি, কারণ কোলাবোরেশন না করলে কিন্তু, তাই না? একটা ছেলে একটা মেয়েরে খুব পছন্দ করে, এখন মনে করেন মেয়েটা ছেলেটাকে পছন্দ করতেছে না, ঘটনা ঘটবে? খুব কম সম্ভাবনা, জোর করে ঘটাইতে পারে, তাই না? যদি দুজনে পছন্দ করে তাহলে কি হবে? সেখানে কিন্তু মানে একটা কি বলে সেটাকে, পসিবিলিটি, মানে জিনিসটা ভালোভাবে ঘটবে আর কি, তাই না? সো বোধ হচ্ছে আশা করি। তাহলে এখন এবার এখানে এসে দেখেন আমি যখন রিলোড দিচ্ছি আমাকে একটা এরর দিচ্ছে না, অ্যারে নোটিশ দিচ্ছে, অ্যারে টু স্ট্রিং কনভার্সন। কোনো একটা অ্যারে ভ্যারিয়েবলকে আমরা ডিরেক্ট ইকো করতে পারি না, ইকো করলে কি আসে, অ্যারে টু স্ট্রিং কনভার্সন এই ধরনের একটা এরর আসে। তাহলে কি করব, প্রিন্টার, তাই না? আমরা জানি যে অ্যারেকে প্রিন্ট করার জন্য কিন্তু অনেকগুলো বিষয় আছে, এর মধ্যে একটা হচ্ছে প্রিন্টার। দু একটা নাম বলেন তো, প্রিন্টার ছাড়া আর দু একটা নাম বলেন।
তাই না? ভার ডাম্প আছে, তারপরে আরো একটা লুপ আছে না, কি যেন, ফর ইন না, ফর ইচ। এবার দেখেন এই ডাটাটাকে আমি ইকো করতেছিলাম, হচ্ছিল না, এবার প্রিন্টার এটা একটা ফাংশন এর মধ্যে দিয়ে দিলাম। এবার চেক করি, দেখেন আমরা একটা ফাঁকা অ্যারে দেখাচ্ছে না, কারণ কি এর মধ্যে কিন্তু কিছু নেই। এবার আমি যদি এখানে বলি যে ফার্স্ট এখানে কিছু একটা ইনপুট দিলাম, এখানে কিছু একটা ইনপুট দিলাম, এবার এখানে ক্লিক করি, দেখেন ভ্যালু চলে আসছে না। এখানে যে আমি ভ্যালুটা দিচ্ছি, এখানে সাপোজ আমি বললাম সাকিব, এখানে বললাম আল হাসান, এবার সাবমিটে ক্লিক করলে এই এই ইনপুট বক্সের মধ্যে যেটা দিচ্ছিলাম সেটা চলে যাচ্ছে কোথায়, এই ফার্স্ট নেমের এগেনস্টে, আর এখানে যেটা দিচ্ছিলাম সেটা চলে যাচ্ছিল লাস্ট নেমের এগেনস্টে। এখন আমি যদি একটু বলি এভাবে যে ধরেন আপনি একবার পিছনে আছেন, হ্যাঁ আপনি বলতে পারবেন যে এই ফার্স্ট নেম এটা কোথা থেকে আসলো? আর কেউ বলবেন না প্লিজ। এই যে এখানে ফার্স্ট নেম কথাটা আসলো, এই লেখাটা কোথা থেকে আসছে? কোথায় বলেন বলেন, হ্যাঁ ভিউ ফাইলে না, এই যে এখানে, হ্যাঁ কোথা থেকে আসছে এখানে? হয়েছে তো বলেন, আপনি 90% বলে দিচ্ছেন। না আপনি পারবেন আমি জানি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সো আমি এই ফর্মের যে মেথডটা ইউজ করতেছি, যখন সাবমিট বাটনে প্রেস করা হবে তখন এই ইনপুট ফিল্ডগুলোর মধ্যে ইউজার যে ডাটাগুলো ইনপুট দিবে সেগুলো কোথায় যাবে? ফর্মের মেথডে যাচ্ছে, তাই না? আর এই মেথডটাকেই তো ফাংশনের মধ্যে পাঠানো হচ্ছে। আর এই 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 মেক ফুল নেম এই ফাংশনের মধ্যে মেথডটাকে পাঠানো হচ্ছে। এবার ডেফিনেশনে এসে আমি ওই পোস্টটাকে রিসিভ করলাম কি দিয়ে? ডেটা দিয়ে। এবার এটা ইকো করে দেখলাম। তাহলে এখানে একটা বিষয় দেখেন, তাহলে পোস্ট ফর্মের যে মেথড সেটা কি একটা অ্যারে, অ্যারের মধ্যে ভ্যালু রাখে কিভাবে? ইন্ডেক্সের মাধ্যমে, তাই না? ইন্ডেক্সের মাধ্যমে ভ্যালু রাখে। তাহলে এই যে পোস্ট বা ফর্মের যে মেথডটা বলা হয় পোস্ট অথবা গেট, সেই অ্যারের ইন্ডেক্স গুলো তাহলে কি হয়? এরকম কোশ্চেন ভাই ধরে যে ইনপুট বা ফর্মের যে মেথড কয়টা, পোস্ট এবং গেট, এগুলো কি গ্লোবাল অ্যারে, এই অ্যারের ইন্ডেক্স গুলো কোথা থেকে আসে? এর অ্যান্সার কি হবে বলেন? ইনপুট ফিল্ডের নেম থেকে আসে। এটা কি একটা ইনপুট ফিল্ড না? আমি যদি বলি যে এটা কি একটা ইনপুট ফিল্ড, এই ইনপুট ফিল্ডের নেমটা কি? এই যে ফার্স্ট নেম। তাহলে এখানে ইউজার যেটা ইনপুট দিচ্ছে সেটা এই এই অ্যারেটার নাম কি, পোস্ট না ডেটা বলেন তো? এটা কিন্তু ডেটা, পোস্ট না। অ্যারেটার নাম কি? অ্যারেটার নাম কি? কিন্তু ডেটা। কারণ দেখেন আমি ইকো করছি কাকে, পোস্টকে না ডেটাকে? ডেটাকে, এটা কিন্তু ডেটা। তাহলে এই ডেটা অ্যারের ইন্ডেক্স, এখানে যেটা ইনপুট দেওয়া হচ্ছে এই ইনপুট ফিল্ডের একটা নাম আছে, এই নামের এগেনস্টে এই ভ্যালুটা এখানে চলে আসতেছে। সেম ভাবে এখানে যেটা ইনপুট দেওয়া হচ্ছে সেটাও কি এই ইনপুট বক্সের যে নাম, সে নামের এগেনস্টে এখানে চলে আসছে না? এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এখানে ইনপুট ফিল্ড কয়টা আছে? 3টা। বাট আমার এই অ্যারের মধ্যে কয়টা আসছে? এখানে ইনপুট ফিল্ড কিন্তু টোটাল 4টা। এই 3টা হচ্ছে ইনপুটের টাইপ, বলা হচ্ছে টেক্সট, আর এটা হচ্ছে কি বাটন, তাই না? আমি যখন এখানে ক্লিক করতেছি দেখেন, আমি সিম্পলি এখানে ক্লিক করলাম, ফার্স্ট নেম এটা কোথা থেকে আসছে? এই ইনপুট ফিল্ডের নেম। লাস্ট নেম এটা কোথা থেকে আসছে? এই ইনপুট ফিল্ডের নেম। তো এই ইনপুট ফিল্ডটা তো আসলো না। আর এটা কি বাটন, বাটনটা কার নাম? এই সাবমিট বাটনের নাম হচ্ছে বাটন। তাহলে এই ইনপুট ফিল্ডের নামটা কি? এই ইনপুট ফিল্ডটা তো আসলো না, কেন আসলো না? কারণ এটা কি করা হয় নাই। এই দেখেন এই ফুল নেম, এই যে ফুল নেম যে টাইটেলটা, এই ফুল নেম যে টাইটেলটা দেওয়া আছে যেখানে ফুল নেম, এই ফুল নেমের পাশে যে বক্সটা আসছে এইটার কারণে আসছে না। এখানে কি কোন নেম দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। তাহলে নেম না দেওয়ার কারণে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে কয়টা আসতেছে, এর মধ্যে ইন্ডেক্স আছে কয়টা? আমি ভ্যালু দিচ্ছি না, এই জন্য এখানে কি ফাঁকা। বাট বাটনের এখানে অলওয়েজ সাবমিট আসতেছে কেন বলেন তো?
এখানে এই যে দেখেন, হ্যাঁ এই যে এখানে আমি কি করছি, ভ্যালুটা বলে দিচ্ছি। এই জন্য এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এখানে নেম দিয়ে দিচ্ছি, আমি নেম এর কিছু দিয়ে দিলাম, ASD দিয়ে দিলাম। এবার আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে আমার এখানে কয়টা ইন্ডেক্স হবে? 4টা হওয়া উচিত না? এবং এই ইন্ডেক্সটার লাস্টে যে ইন্ডেক্সটা আসবে, এটা এখানে লাস্ট নেমের পরে যে ইন্ডেক্সটা আসবে তার নাম কি হবে? ASD হওয়া উচিত। চেক করি, হচ্ছে না কিন্তু, না তো রিলোড দেওয়া হয়েছিল না আর কি, তাই না? এখন হয়েছে না, দেখেন ASD চলে আসছে কিন্তু। আচ্ছা, এগুলো হচ্ছে কি বেসিক কনসেপ্ট। এখন এখানে আমি নেমটা কেন দিলাম না? আমি কি এখান থেকে ইনপুট নিব কিছু? এই জন্য এখানে নেম দেই নাই, কারণ গন্ডগোল হতে পারে, আমার অ্যারের মধ্যে আসলে ভুল হইতেই পারে। যেহেতু এখানে আমি কিছু নিব না, এই জন্য আমি এটা নেম দিচ্ছি না। তো এখান থেকে কিন্তু আমরা আরেকটা ডিসিশন নিতে পারি। কোনো একটা ফর্মের মধ্যে এক বা একাধিক ইনপুট ফিল্ড থাকতে পারে, আমি যে ফিল্ড থেকে ভ্যালু নিব সেই ফিল্ডের নেমটা দিব, বাকি ফিল্ডে কোনো নেম দিব না। তাহলে এবার দেখেন, সাবমিট করলে আমি ক্লাসের মধ্যে এখানে এসে পাচ্ছি সবাইকে, আমি একটু চেক করে নিলাম। এবার আমি কি করব, এই ইন্ডেক্স ধরে ধরে ভ্যালুগুলো বের করব। তো আমি এখানে কি বলতে পারি, আমি একটা ভ্যারিয়েবল নিলাম ফার্স্ট নেম, এর মধ্যে আমি এই যে ডেটার মধ্যে ফার্স্ট নেম লিখলাম। তাহলে এখানে যদি আমি এখানে ফার্স্ট নেম লিখলাম কেন? কারণ এই ফার্স্ট নেমটা কোথা থেকে আসছে? এই যে ফর্মের মেথড থেকে আসছে, আর এই মেথডের যে ফার্স্ট নেম, তাই না? এই ইনপুট ফিল্ডের নেমকে বলা হচ্ছে ফার্স্ট নেম। সো আমি ফার্স্ট নেমটা নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। সেম ভাবে কি রাখবো, লাস্ট নেমটাও রাখতে হবে। লাস্ট নেম রাখলাম। ফার্স্ট নেম লাস্ট নেম রাখার পর এবার আমরা যেটা করব, এই ভেরিয়েবলের নামটাও চেঞ্জ করে দেই। এবার আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি ফুল নেম। ওকে, এখানে কি করে দিব, ফার্স্ট নেম লাস্ট নেম। সো ভ্যালুগুলো কোথা থেকে আসলো, আসার পর আমি রিসিভ করলাম, রিসিভ করে তাদেরকে আবার অ্যারে থেকে বের করলাম, বের করে তাদেরকে দিয়ে আবার কাজ করলাম। কাজ করার পর এবার ফাইনাল এইটার মধ্যে কি ফাইনাল রেজাল্ট আছে না, এটাকে কি করে দিব, এটাকে এবার রিটার্ন করে দিব। রিটার্ন করে দিব কি, ফুল নেম। ফুল নেমটাকে আমি রিটার্ন করে দিলাম। এটার মধ্যে তো সব আছে, তাই না? এবার এটাকে রিসিভ করবে কোথায়? ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে, এটা একটা ফাংশন, এই ফাংশনটার আলটিমেটলি লাস্ট রেজাল্টটা কি, সে একটা ভ্যালু রিটার্ন করতেছে, যে ভ্যালুটাই ভেরিয়েবলের মধ্যে আছে। সো ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে, সেইটা কি হয়, যেখান থেকে ফাংশন কল হয় সেখানে এসে রিসিভ হয়, তাই না? এখানে রিসিভ হচ্ছে। এবার এটাকে কি করব, আমি এই যে ফুল নেমের মধ্যে এখানে ভ্যালুর মধ্যে আমি ইকো করে দিব ফুল নেম। ঠিক আছে, চেক করি, কিছু এরর আসবে, এগুলো আমরা স্কিপ করতে পারবো, সমস্যা নেই। আমি এখানে বললাম সাকিব, বললাম আল হাসান, সাবমিটে ক্লিক করি, এখানে কি চলে আসছে, সাকিব আল হাসান। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সাপোজ সজীব, এখানে দিয়ে দিলাম সজীব খান। এবার এখানে ক্লিক করলাম, এখানে কি চলে আসছে, সজীব খান চলে আসছে না? সো ইনপুট গুলো কিভাবে রিসিভ করা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রসিডিউরের মাধ্যমে, এবং কিভাবে তাদেরকে দিয়ে প্রসেসিং করে আমি আউটপুটটা আবার থ্রো করতে পারতেছি। ঠিক আছে, সো তাহলে ফর্ম থেকে ডেটাটা কোথায় যাচ্ছে, এই ফাংশনের মাধ্যমে অ্যারেতে যাচ্ছে। অ্যারেকে আমি এই ফাংশনের প্যারামিটারের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ডেফিনেশনে এসে কি করা হচ্ছে, আমি অ্যারের মধ্যে যখন ভ্যালু রাখি, ইন্ডেক্স ধরে ধরে ভ্যালু রাখতে হয়। আবার আমি অ্যারে থেকে ভ্যালু বের করতে হলে কিভাবে বের করি,
ইন্ডেক্স ধরে ধরে, তাই না? আমরা অ্যারে সম্পর্কে কিন্তু জানি, আই হোপ। তা না হলে কিন্তু আজকে আপনি এখানে এই পরিবেশে থাকতে পারতেন না, তাই না? গুড কোশ্চেন। আমার টার্গেটটা কি? আমি আউটপুটটা এখানে শো করাবো, তাই না? আউটপুট আমি এখানে শো করাবো। তাহলে দেখেন এই যে ভিউ ডট পিএসপি, আমার এই যে স্ট্রাকচারটা আমি দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারটা পিএসপি যে ফাইলের কারণে আসছে তার নাম কি? ভিউ, তাই না? এখানে যে আমি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি কোন ফাইল থেকে আসছে? ভিউ ডট পিএসপি। তো ভিউ ডট পিএসপি ফাইলের মধ্যে আমাকে আউটপুট দেখাতে হবে। আর আমার ফাংশনের ডেফিনেশনটা কোথায় আছে? মানে ফাংশনের ডেফিনেশনটা কি এই ফাইলে আছে না অন্য কোনো ফাইলে? অন্য ফাইলে আছে না? এখন ওই ফাইলে যদি আমি ইকো করি তাহলে কি সেটা এখানে দেখানো সম্ভব? এজন্য ওখান থেকে কি করছি, রিটার্ন করে দিছি। আর রাইট, হ্যাঁ, আমার যা দরকার, লজিক্যালি যা দরকার আমি সেটাই করব। যে প্রোগ্রামটা আমরা করলাম, এই প্রোগ্রামটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এটা হচ্ছে কিন্তু একদম বেসিক, যে ইউজার দুটো নাম ইনপুট দিবে, সেই নাম দুটো নিয়ে আমরা ফুল নেম করে দেখাবো। এই প্রসেসটা আমরা কমপ্লিট করলাম থ্রু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে রুলস গুলো আছে সেই রুলস গুলো ফলো করে। বলেন, হ্যাঁ, সাবমিট বাটন কোনটা? হ্যাঁ, সাবমিট বাটনে ক্লিক করলে তো এটা হবে। ফর্মের মধ্যে ইনপুট এলিমেন্টের কাজ কি? ইনপুট এলিমেন্টের কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জায়গা তৈরি করে দেওয়া, তাই না? এবার ইনপুট এলিমেন্টের মাধ্যমে ইউজার যে ইনফরমেশনগুলো বা ইউজারের কাছ থেকে আমি যে ডাটাগুলো নিব, সেগুলো নিয়ে আমি কি করব? ডেফিনেটলি কোনো না কোনো একটা কাজ করতে হবে। কাজটা করবে কে? সার্ভার। তাহলে এখানে ইউজার যে ডেটাটা ইনপুট দিবে, সেই ডেটাটাকে যদি আমি সার্ভারের কাছে নিয়ে যেতে চাই, তাহলে HTML এর কোন ট্যাগ লাগবে? বলেন জুনায়েদ। এখানে এখানে যে ইউজার ইনপুট দিতে পারতেছে, এইটা কোন ট্যাগের মাধ্যমে আসছে? ইনপুট এলিমেন্ট। এখন ইনপুট এলিমেন্টের মাধ্যমে যে জায়গাটা তৈরি হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেয়ার, সেখানে ইউজার ইনপুট দিল, ফাইন। এবার এই ইনপুটটাকে নিয়ে আমি যদি কিছু করতে চাই, আমাকে ইনপুটটাকে সার্ভারের মধ্যে নিয়ে যেতে হবে না? সার্ভারের মধ্যে আমি কিভাবে নিয়ে যাব? ফর্ম ট্যাগ লাগবে, হ্যাঁ তো। তাহলে ইনপুটটাকে সার্ভারের কাছে নিয়ে যাওয়ার জন্য কি লাগবে? ফর্ম লাগবে। কিন্তু এজন্যই দেখেন আমি যখন প্রথম ফর্ম দিচ্ছিলাম না, তখন কি হচ্ছিল না? সাবমিট হচ্ছিল না। এখানে আর একটা বিষয় লক্ষণীয়, যে এখানে যে আমরা ফর্মটা করলাম, ইনপুটের টাইপ বলা হচ্ছিল কি? সাবমিট। এখানে ইনপুটের টাইপ সাবমিট না, যদি বাটন দেই, কাজ হয়? ফর্মটা সাবমিট হচ্ছে? সাবমিট হচ্ছে না। কিন্তু এজন্যই একটা কথা অনেকবার আমরা বলে থাকি, সেটা হচ্ছে যখনই, হ্যাঁ, এটা ফাংশন, এটা এটা কি, এটা কি বলেন তো? টাইপ জিনিসটা কি? এর একটা নাম আছে সুন্দর, নামটা কি বলেন? এটা কি? এটা কি? HTML এর ট্যাগ অথবা এলিমেন্টের মধ্যে ব্লু কালারের যে, সরি, গ্রিন কালারের যে বিষয়গুলো থাকে, তাদেরকে কি বলে? আপনি যখন বাসা থেকে বের হয়েছেন, বডি স্প্রে নিয়েছেন, বডি স্প্রেটা কি? এবার মনে পড়ছে, দেখছেন? ভালো কথাগুলো তো মনে পড়ে না। সো এই ইনপুট এলিমেন্ট গুলোর মধ্যে যে গ্রিন কালারের যে বিষয়গুলো থাকে, এগুলো কি অ্যাট্রিবিউট না? অ্যাট্রিবিউটের কাজ কি? কোন একটা HTML এলিমেন্টের অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে, তাই না? অতিরিক্ত। সো এই অ্যাট্রিবিউটের এটা কি? তার ভ্যালু। দিস ইজ নট এ ফাংশন, এটা একটা অ্যাট্রিবিউটের একটা ভ্যালু। সো ইনপুটের টাইপ সাবমিট হলে সেটা কি হয়? সাবমিটেবল হয়। কি কোনো টাস্ক করতে পেরেছি আমরা? দিয়েছিলেন স্যার? একটা সিম্পল প্রোগ্রাম দিয়েছিলাম, ফুল নেম করা। আচ্ছা, এত সহজ দিয়েছেন কেন?
পাসওয়ার্ড জেনারেট করতে যান, পাসওয়ার্ড জেনারেট করেন। ওকে, তাহলে চলো ফার্স্টে আরেকটা যান, একটা যান হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং বলতে কি লাইক একটা সেন্টেন্স, ওই সেন্টেন্সের মধ্যে কতগুলো লেটার আছে আর কতগুলো ওয়ার্ড আছে বের করতে লাগে। আচ্ছা, আমি এটা ক্লাসের মধ্যে দিয়ে করেন। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা মানে আপনার ভিউটা কেমন হবে সেটা এগিয়ে দিচ্ছি। করতে পারছেন? তাহলে এখানে ডিজাইনটা হবে, ভিউটা হবে এরকম। সো এখানে সাপোজ লিখলো তালহা ট্রেনিং, বাসা না তুমি কি ফার্ম গেটে মোহাম্মদ এই তো ক্লাসের আচ্ছা এখানে ইন্টারিয়র সেন্টেন্স এখানে বলা হচ্ছে তালহা ট্রেনিং, সেটা একটা সেন্টেন্স লিখে দিল। সেখানে নাম্বার অফ ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টার আছে এখানে? 1 2 3 4 5, স্পেসটা সহ আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ট্রেনিং বানানটা কি ঠিক আছে? TRAININ, ঠিক আছে। সো টোটাল কতগুলো পেলাম তাহলে? 13টা না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা আছে। তাহলে এখানে টোটাল 14টা কি আছে ক্যারেক্টার, আর ওয়ার্ড কয়টা? 2টা। সাবমিট বাটনে ক্লিক করলে এরকম আসবে। সেম এরকমই, কিন্তু ইনপুট দিবে, ফাংশন কল করবেন, প্যারামিটারের মধ্যে পাঠিয়ে দিবেন, ফাংশনের ডেফিনিশনটা ধরবেন, ধরার পর সেখান থেকে বের করে করে কাজ করবেন। এখানে গুড কোশ্চেন। এখানে এখানে প্রথমে রিকোয়ার করা হয়েছে ক্লাসটাকে, তারপরে এটা হচ্ছে ক্লাসের অবজেক্ট নিউ, এটা হচ্ছে কি কিওয়ার্ড। এই নিউ এটা দিয়ে ক্লাসের নাম লিখলে তার একটা ইনস্ট্যান্স তৈরি হয়ে যায়। এরপর আমি ওই ইনস্ট্যান্স ধরে বা পারমিশন ধরে অবজেক্ট ধরে কি করলাম, ওই ফাংশনটাকে কল করলাম। বলেন আপনার মনের কথা ভেঙে বলেন, জাদুকর না, মনের কথা বুঝবো আর কি, বলতে হবে কষ্ট করে। এটা অবজেক্ট, কোনটা অবজেক্ট বলেন? অবজেক্ট ডেমো। রাইট, এই লাইনটুকুর মধ্যে অবজেক্ট কোনটা বলেন, আপনি বলেন। ওটার মধ্যে অবজেক্ট ডেমো, ওবিজি আন্ডারস্কোর ডেমো, এটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তারপর বলেন। তারপরে ফুল নেমে এটাকে বললাম একটা, এটা কি? এটা তো ওই মানে আমরা ফোন না করে পাঠালাম ওই পোস্ট লাইনটা ওঠাইলাম। এই পুরো জিনিসটা কি বলা হচ্ছে আমি যতটুকু ধরে আছি, এটা প্যারামিটার, এটাকে বলা হচ্ছে ফাংশন কলিং, তাই না? এটাকে বলা হচ্ছে ফাংশন কলিং।
সো ফাংশন যখন কল করা হচ্ছে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটাই কি, এটা হচ্ছে আর্গুমেন্ট, তাই না? যে বললাম ফাংশন যখন কল করা হয় তখন যেটা পাঠানো হয় সেটাকে কি বলে, আর্গুমেন্ট। আর ফাংশনের ডেফিনেশনে যেটা থাকে প্যারামিটার। বাট একই জিনিস, আপনি বলতে পারেন প্যারামিটার আর্গুমেন্ট একই জিনিস, বাট ওই মাঝে মধ্যে ইন্টারভিউতে ব্লক করার জন্য এগুলো ধরে থাকে। বাট আপনি জিনিসটা জেনে গেলেন তাহা ট্রেনিং থেকে, এটা হচ্ছে বড় বিষয়। সো মেক ফুল নেম, পোস্ট, দিস ইজ প্যারামিটার। আর এটা কি, ফাংশন কলিং। আর এই ফাংশনের ডেফিনিশনটা কোথায় দেওয়া আছে, ডেমো ক্লাসের মধ্যে। আপনার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কোশ্চেন মনের মধ্যে লুকায় রাখা কিন্তু লাভ নাই, বুঝলেন না বিষয়টা? বলেন মেহেদি। অবজেক্ট, হ্যাঁ, এখানে কি সমস্যা বলেন? হ্যাঁ, এটা এই লাইনটা কি, আমি যখন কোন একটা ক্লাসের পারমিশন নিব, অবজেক্ট তৈরি করব, ওই ক্লাসের আগে নিউ এই কিওয়ার্ডটা ইউজ করতে, রুলস। আর এখানে এটা হচ্ছে ভেরিয়েবল, এখানে যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, ও বিজে ডেমো না দিয়ে এটা একটা ভেরিয়েবল, হ্যাঁ? আপনি এখানে শুধু যদি ডলার সাইন মেয়ে দিই তাও কোনো সমস্যা নেই। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? এখানে যে কোনো কিছু দিলেই হবে, এটা একটা ভেরিয়েবল জাস্ট। বাট ভেরিয়েবলটা মিনিংফুল করার জন্য কি দিলাম, এটা একটা অবজেক্ট, কোন ক্লাসের, ডেমো ক্লাসের। তাহলে এই জন্য প্রথমে দিলাম ওবিজে আন্ডারস্কোর ডেমো, মিনিংফুল করার জন্য। আমি যদি এখানে দিয়ে দিতাম ডলার সাইন এক্স, কাজ হতো কিন্তু, তাহলে এক্সটা কোথায় চলে আসতো, এখানে। হয়ে গেছে না? কোন একটা সেন্টেন্স থেকে ক্যারেক্টার বা ওয়ার্ড কতগুলো আছে চেক করার জন্য পিএইচপি তে বিল্ট ইন ফাংশন আছে। ফাংশনের নাম দিলে কি বলা যাবে? করতে দেন হাবিব, বের করে দিতে।
Hello.
তো ক্লাসকে তো আমরা রান করবো না, আমরা রান করবো ভিউ ফাইল, তাই না? ভিউ ফাইল কি ক্লাসের নাম কেমন হয়? এটা হচ্ছে ভিউ ফাইল, তাই না? ওটা করছেন না, তাই না? আপনি ক্লাসের নাম দিচ্ছেন ভিউ, আপনার ফাইলের নাম হচ্ছে কোনো প্রবলেম। তাহলে এখানে কি করছেন, এবার অবজেক্ট মেইন ফাংশন এরকম ফাংশনের শাখা হচ্ছে ইমেজ গুলো ঠিক আছে না? ফুল নেমটাকে এটা লাগছে, এটা ভেরিয়েবল। আমি যখন এভাবে দিচ্ছিলাম এটা কি হয়ে যাচ্ছিল, এটা হয়ে যাচ্ছিল ফাংশন। ফাংশন রিটার্ন করছে, আপনি রিসিভ করছেন, রিসিভ করার পরে ওই সমস্যা হবে না, বুঝছে? এখানে লেখেন সাকিব আল হাসান লেখেন, SAKIB space AL space SASAM দুটো বানিয়েছে। ওখানে গেল বক্সের মধ্যে নিয়ে চলে আসছে। ওটা সমস্যা, ওটা একটা সেট করা হবে, বুঝলেন না? কারণ ফাংশন গুলো অবজেক্ট ক্রিয়েট হবে, ফাংশন কল হবে তখন যখন চালু করবে ঠিক ওটা চেক করা হবে। স্পেস কোন একটা বেশি বসছিল, দেখ বুঝছেন? বলছে অঙ্ক বেশি হচ্ছে না, আমি ভুলে গেছি। সাদা পেন লেখেন, একটা ফাংশন করা যেত, হ্যাঁ দুইটা ফাংশন তাহলে সহজ, একটা ফাংশন করতে হবে। মারক কই গেল, একটা ফাংশনের সমস্যা হয় কি দুইটা ভেরিয়েবল রিটার্ন করা যাবে, তাই না?
তাই তো কিভাবে যায় বলেন তো? হ্যাঁ এটা বললেন কেমন 100টা ভেরিয়েবলের কোনো সমস্যা আছে একটা অ্যারে নিব আমি শুধু অ্যারেটাকে রিটার্ন দিব তুমি ইয়ে করো আমি ম্যাডামকে বলবো না আমি কালকে সাইন্সে নিয়ে যাওয়ার সময় এমনিতে যাওয়ার সময় আমি নিয়ে আসবো মারুফ আপনি দুটো ফাংশন দিয়ে করছেন একটা দিয়ে করছেন একটা দিয়ে করতে হবে দুটো দেখলে হবে না একটা ফাংশন থেকে আমি দুই তিনটা ভ্যালু একসাথে রিটার্ন করতে পারি না আমি জিজ্ঞেস করলাম বললো হবে না কত দুই নম্বরই করছে অ্যারের মাধ্যমে পাঠানো যাবে না যাই হোক আমরা যে এতটুকু ধরতে পারছি এটাও কিন্তু বড় বিষয় জি স্যার
So last example for today, এটি একটু খেয়াল করবেন, খুব ইন্টারেস্টিং।